প্রচণ্ড ঝড়ের পরে আশপাশটা যেমন এলোমেলো অগোছালো হয়ে পড়ে, বর্তমানে মায়াও ঠিক তেমনই বিধ্বস্ত অবস্থায় আছে। পরনের ভেজা জামাটা গায়ে শুকিয়ে গেছে, দীর্ঘক্ষণ কান্নার ফলে চোখ দুটো ফুলে কলা গাছ। রাতভর বৃষ্টিতে ভেজার দরুন উজ্জ্বল ফর্সা গায়ের চামড়ায় ফ্যাকাশে রং ধারণ করেছে। ঠোঁটের এক কোণে সামান্য কালচে দাগ। এই মুহূর্তে মেয়েটাকে মানসিক ভারসাম্যহীন পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বান্ধবীর এমন করুণ হাল দেখে চোখ দুটো ভরে উঠল নিকিতার। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে দৌড়ে এসে আগলে নিল মায়াকে। এই মুহূর্তে কোনো আলোচনায় না গিয়ে নিজের সাথে হোস্টেলের ভেতরে নিয়ে গেল। ভেজা জামাটা বদলে নিকিতারই একটা শুকনো জামা পরে নিল মায়া। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতেই এই পর্যায়ে মায়াকে চেপে ধরল নিকিতা। মুখোমুখি হয়ে বসে মায়ের হাত দুটো চেপে ধরে বলল, এবার বল কি হয়েছে, তুই হঠাৎ এখানে কেন? আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবি নিকিতা? মাথা নিচু রেখে মিনমিন করে আবদারখানা করলো মায়া। হঠাৎ মায়ার এমন অদ্ভুত আবদারে আশ্চর্য হয়ে গেল দুই বান্ধবী। নিকিতার পরিবর্তে রুমি প্রশ্ন করে উঠল, কেন, থাকার জায়গার কি প্রয়োজন? দোলাভাই কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। কথাটা বজ্রপাতের মতো চমকে দিলেও নিকিতা আর রুমিকে। হুট করে একটা মানুষের বাড়ি ছেড়ে চলে আসা তো সহজ কথা নয়। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাছাড়া মায়ের অনাকাঙ্ক্ষিত সেই বিয়ের বিষয়ে দুই বান্ধবী খুব ভালো করেই জানে। মায়ের স্বামী যে ওকে শুরুর থেকে মেনে নেয়নি সেই বিষয়ে ওরা অবগত। তবে কি লোকটা মায়ের উপরে কোনোরূপ শারীরিক বা মানসিক নির্যাতন করেছে? সেই কষ্ট সইতে না পেরে বাড়ি ছেড়েছে নাকি মেয়েটা? চিন্তিত নিকিতার নজর পড়ল মায়ের ঘাড়ে। ফর্সা চামড়ায় লম্বাটে কালচে দাগ স্পষ্ট ফুটে উঠেছে। মাথার ভেতরে এক গুচ্ছ চিন্তা নিয়ে নিকিতা প্রশ্ন করল, দোলাভাই কি তোকে মারধর করেছে মায়া? আচমকা এহেন প্রশ্নে চমকে উঠল মায়া। চকিতে মাথা তুলে তাকালো নিজের বান্ধবীর দিকে। মাথা ক্রমাগত ডানে বামে নেড়ে বলল, না না, উনি আমাকে মারধর করবেন কেন? উনি কখনো আমার গায়ে হাত তোলেননি। তাহলে এগুলো কি? তোর ঘাড়ে এই দাগ কিসের? ঠোঁটের কোণেও রক্ত, এসবের কারণ কি মায়া? নিকিতার প্রশ্নগুলো এবার বেকায়দায় ফেলে দিল মায়াকে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল ভেতরটা। রাতের সেই আবেগঘন মুহূর্ত স্মৃতির দুয়ারে আবারও কড়া নাড়ল। লজ্জায় নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল মায়া। আমতা আমতা করে জবাব দিল, ওই আসলে কাল। বাক্যগুলো জড়িয়ে যাচ্ছে, কিভাবে উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ব্যক্তিগত মুহূর্তের কথা এভাবে কি সবার সামনে বলা যায়? মায়াকে হাঁসফাঁস করতে দেখে ঘটনা কিছুটা আন্দাজ করে নেয় নিকিতা। দুই নয়নে বিস্ফোরণ ঘটল নিকিতার। অবাকের চূড়ান্তে পৌঁছে গিয়ে বলল, দোলাভাই তোকে মেনে নিয়েছে মায়া? নিজের থেকে কাছে টেনে নিয়েছে? তাহলে তুই বাড়ি ছাড়লি কেন? ছলছলে চোখে একবার বান্ধবীর দিকে তাকালো মায়া। গলাটা বুঝে আসছে অজানা ব্যথায়। ধরা গলায় বলল, ভুলবশত কাছে টেনে নিয়েছিল কাল, কিন্তু পরক্ষণে আবার আমার জায়গায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উনি আমাকে ঘৃণা করেননি কি? এই সম্পর্ক থেকে মুক্তি চান উনি। মানেটা কি? ইচ্ছা হলো বিয়ে করে নিল। ইচ্ছা হলো বিয়ে মানব না বলে বিয়ের দিন বউকে রেখে চলে গেল। এখন ভোগ করে ছুঁড়ে ফেলে দিল। উনি কি মানুষ? ওনার কোনো দোষ নেই নাকি? আচ্ছা, দোষ নেই? তাহলে বাড়ি ছেড়েছিস কেন? চল তোকে সেই ভালো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আসি। বলতে বলতে মায়ের হাত টেনে ধরে উঠে দাঁড়ালো নিকিতা, যেন এই মুহূর্তেই মায়াকে তার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসবে। তবে মায়া যেন জমে বরফ হয়ে আছে। যা কিছুই হয়ে যাক, সে তাসরিফের কাছে কোনো মতেই ফিরবে না। হাতে টান পড়ায় থেমে গেল নিকিতা। ঘাড় ঘুরিয়ে একবার চাইলো মায়ের মুখের দিকে। নামের মতোই মেয়েটার মুখে এক আকাশ সমান মায়া জড়ানো। একবার কেউ মেয়েটার মুখের দিকে চাইলে নিশ্চিত পাথরের মনও গলে যাবে। সেখানে ওই মেজরটাই শুধু ব্যতিক্রম আচরণ করছে। নিকিতা ভেবে পায় না এত লক্ষ্মী একটা মেয়েকে কেউ কিভাবে অপছন্দ করতে পারে। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নিকিতা। রাগ জেদ একপাশে ফেলে আবারও মায়ের মুখোমুখি হয়ে বসলো। ক্রন্দনরত মায়ের মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, বাড়ি যে ছাড়লি কিছু ভেবে ছেড়েছিস? না, কিচ্ছু ভাবিনি, শুধু এইটুকুই ভেবেছি, এই জোরপূর্বক সম্পর্কে ওনাকে আর বেঁধে রাখবো না। কারো ঘৃণা নিয়ে আগাছার মতোই বাড়িতেও পড়ে থাকবো না। ওনাকে আজীবনের জন্য মুক্ত করে দিয়ে চলে এসেছি। তাহলে এখন কি করবি? আপাতত থাকার জন্য একটা জায়গা ঠিক করব। তোর কাছে কিছুদিন থাকতে দিবি নাকি? নিকিতা হতাশ হলো এবার। মুহূর্তেই মায়াকে দেওয়ার মতো কোনো জবাব খুঁজে পেল না। পাশ থেকে রুমি হঠাৎ বলে উঠল, কিন্তু আমরা তো এখান থেকে চলে যাব মায়া, পরীক্ষা তো শেষ, হাতে লম্বা ছুটি আছে। রেজাল্ট আউট হওয়ার পর ভার্সিটিতে ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি, এতদিন তো আর হোস্টেলে থাকা সম্ভব নয়। তাছাড়া আমরা আজ সন্ধ্যাতেই রওনা হব। টিকিট কাটাও হয়ে গেছে। মায়ের চেহারায় এবার অমাবস্যার কালো আধার নামলো যেন। মেয়েটার এখানে পরিচিত বলতে এই দুই বান্ধবী ছাড়া আর কেউই নেই।
ওরাও দিন শেষে মায়াকে একা করে দিয়ে চলে যাচ্ছে। এই জন্যই হয়তো বলে অভাগী যেদিকে যায় নদীও শুকিয়ে যায়। এবার মায়ার ঠাঁই হবে কোথায়? চিন্তিত মায়ার মুখের দিকে তাকিয়ে নিকিতা বলল, কি কি নিয়ে বের হয়েছিস বাড়ি থেকে? মানে টাকা পয়সা কিছু নিয়ে এসেছিস? মায়া ডানে বামে মাথা নাড়ালো। নিকিতার হতাশ এবার চূড়ান্ত সীমা ছুঁয়ে নিল। হতাশ সুরে বলল, কোনো কাজ করেছিস তুই এটা? টাকা পয়সা হাতে নেই তোর? পরনের এক সেট জামাও সঙ্গে করে আনিসনি? সাবলেট ভাড়া করে থাকতে গেলেও 2 মাসের ভাড়া হাতে নিয়ে উঠতে হবে সেখানে। তার উপরে তোর খাওয়া প্রয়োজনীয় জিনিসপত্র। মাত্রই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম আমরা 3 জন, রেজাল্টও বের হয়নি। এই মুহূর্তে তুই কোনো চাকরিও পাবি না। তাহলে চলবি কিভাবে? এই ঢাকার বুকে বাঁচতে হলে টাকা চাই মায়া। সিকিউরিটির কথা না হয় বাদই দিলাম, একদমে কথাগুলো বলে থামলো নিকিতা। ওর কথাগুলো মায়ের দুশ্চিন্তা 1000 গুণ বাড়িয়ে দিল। সত্যি তো, আবেগের বশে মায়া বাড়ি তো ছাড়লো, অভিমান থেকে তাসরিফের মুক্তিও দিয়ে দিল। বিয়ে নামক সম্পর্কের অদৃশ্য বন্ধন ছিন্ন করে একলা চলার পথ বেছে নিল। কিন্তু এই লম্বা পথ একা পাড়ি দেবে কিভাবে সেটা তো ভাবলো না। এই দুনিয়াতে ওর বাবা মা নেই, আত্মীয় স্বজন থেকেও নেই। এখন স্বামী নামক ছায়াটাও মাথার উপর থেকে সরে গেল। এই নিষ্ঠুর দুনিয়ায় মেয়েটা একা একা বাঁচবে কিভাবে? আশেপাশে ছড়িয়ে থাকা কালো হাতগুলোর থেকে নিজেকে রক্ষা করবে কিভাবে? কারো সাহায্য ছাড়া নতুন করে জীবন শুরুই বা কিভাবে করবে? ভাবতে ভাবতে চোখ ভরে এলো মায়ার। নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মস্তিষ্ক শূন্য করে দিল। মায়ার চিন্তার মাঝে নিকিতা আবারও বলে উঠল, এখন ভেবেচিন্তে বল কি করবি? ফিরে যাবি শ্বশুরবাড়ি? কখনো না, ওই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না আমি। আর না, মেজর সাহেবের জীবনে দ্বিতীয়বার অধিকার ফলাতে যাব। ওই মানুষটা ঘৃণা করে আমাকে, এই জোরপূর্বক সম্পর্কটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ওনার। ঘৃণা নিয়ে আর যাই হোক, সংসার করা যায় না নাকি? আজ আমার বাবা বেঁচে থাকলে কি আমাকে এত অবহেলা সহ্য করে থাকতে দিত ওখানে? কখনোই দিত না। আমি আর ওনার কাছে ফিরতে চাই না। আমি নতুন করে জীবন সাজাতে চাই, নিজের মতো মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই। ওনার জীবনে একটা অযাচিত পরগাছা হয়ে থাকতে চাই না। একদমে কথাগুলো বলে থামলো মায়া। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট হলেও আজ কথায় কেমন যেন তলোয়ারের মতো ধার ছিল। কথার ভাঁজে ছিল আত্মসম্মান নিয়ে বাঁচার এক বুক ইচ্ছা। নিকিতা চুপচাপ কিছুক্ষণ ভাবলো, এরপর হুট করে বলে উঠল, আমার সাথে যাবি মায়া? কোথায়? আমার বাড়ি। মানে চট্টগ্রাম? হ্যাঁ, তোর একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত তুই আমার কাছেই থাকবি। আমি বাড়িতে সবাইকে ম্যানেজ করে নেব। যাবি আমার সাথে? এই পর্যায়ে কিছুটা চিন্তায় পড়ে গেল মায়া। ছোট থেকে বড় হয়েছে গ্রামে নিজের বাড়িতে, যেটা মায়ের জন্য সবচেয়ে শান্তির জায়গা ছিল। এরপর কপাল দোষে বাবা মা দুজন একসাথে মারা গেল। চাচাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে মেয়েটাকে আপন বাড়ি ছাড়তে হলো। তামিম আহমেদের বদৌলতে ঠাঁই মিলল ঢাকা শহরে। এখন এই শহর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। নিজেকে কেমন যেন পরগাছা মনে হলো মায়ার। মেয়েটার হয়তো জন্মই হয়েছে অন্যের কাঁধে ভর করে বাঁচার জন্য। না হলে এত এত প্রতিকূলতা তার জীবনে কেন? এদিকে মায়াকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে গেল নিকিতা। মায়ের 2 বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিছু বলছিস না যে? জলদি জলদি জবাব দে, হাতে সময় কম। বিপরীতে মায়া তৎক্ষণাৎ কোনো জবাব দিল না, তবে কিছু একটা বলার জন্য কেমন যেন হাঁসফাঁস করছে মেয়েটা। বার কয়েক বলতে গিয়েও ঠোঁট চেপে ধরছে। বেশ খানিকক্ষণ চুপ থেকে ইতস্তত কণ্ঠে মায়া বলল, কিছু খেতে দিবি নিকিতা? খুব ক্ষুধা লেগেছে। কথাটা বলে লজ্জায় মাথা নিচু করে নিল মায়া। 2 হাতের তালু ডলতে ডলতে নিজের অস্বস্তি জানান দিল। এদিকে মায়ের কথাটা যেন তীরের মতো বিঁধল নিকিতার বুকে। মেয়েটার এমন দ্বিধাগ্রস্ত আবদার বড়ই লজ্জায় ফেলল নিকিতাকে। কথার তালে পড়ে মেয়েটার শুকনো মুখের দিকে খেয়ালই করেনি সে। মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে কারোর কাছে খাবার চেয়ে আবদার করে সেটা কি আর মুখে বলে বোঝাতে হবে? নিকিতা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, দ্রুত কদম চালালো কিছু খাবার আনতে। কয়েক কদম গিয়েও থেমে গেল। পেছন ফিরে আঙুল তুলে বলল, নির্যাতন অত্যাচারের বাইরেও লোকটা খেতে পর্যন্ত দেয়নি তোকে। মানে শারীরিক মানসিক কোনো অত্যাচারই বাদ রাখেনি নির্দয় বিবেকহীন লোকটা। আই সোয়ার মায়া, সুযোগ পেলেই লোকের চাকরি খেয়ে দেব আমি। মকবুল সরকারের চায়ের দোকানটা সন্ধ্যা হলে রমরমা হয়ে ওঠে। এলাকার কম বয়সী ছেলেগুলোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আড্ডা জমায় এই চায়ের দোকানে। তবে আজ যেন সন্ধ্যা নামার আগেই দোকানটা যুবকদের ভিড়ে ভরে গেছে। তাসরিফ সহ তার এলাকার বন্ধু বান্ধব একত্রিত হয়েছে সেখানে। প্রত্যেকের হাতে একটা করে চায়ের কাপ। একে একে সবাই তৃপ্তির চুমুক দিলেও গলা দিয়ে এক ফোঁটা পানিও নামাতে পারল না তাসরিফ। অজানা কোনো কারণে বুকটা জ্বলছে, কেমন যেন শূন্য শূন্য লাগছে ভেতরে। মনে হচ্ছে দেহের ভেতর কিছু একটা নেই, কোথাও একটা ফাঁকা, অসম্পূর্ণ। সেই সকাল থেকে পুরো এলাকা জুড়ে মায়াকে খুঁজে চলেছে তাসরিফ। চেনা পরিচিত কোনো জায়গায় বাদ রাখেনি, অথচ ফলাফল শূন্য। এক রাতেই কেমন যেন গায়েব হয়ে গেছে মেয়েটা। সব সময় অযাচিত ভেবে আসা মেয়েটার তালাশে আজ চোখ জোড়া ব্যাকুল তাসরিফের।
অনাকাঙ্ক্ষিতভাবে ঘনিষ্ঠ হওয়ার ফলে কি এই অদ্ভুত অনুভূতি? তাসরিফের ভাবনা ছেদ ঘটল তার বন্ধু সোহেলের ডাকে। বন্ধুর কাঁধে হাত রেখে সোহেল বলে উঠল, মেজর সাহেব, বুকটা কি একটু বেশিই পুড়ছে? আচমকা ডাকে চমকে উঠল তাসরিফ। ভাবনার জোয়ারে ভাটা পড়ল মুহূর্তেই। মেজর সাহেব ডাকটা কানের গভীরে বিঁধে গেল যেন। মায়ের মুখে বেশ কয়েকবার এই ডাকটা শুনেছে তাসরিফ, তবে কখনো মেয়েটার ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন বোধ করেনি। খুবই শুকনোভাবে উপেক্ষা করে গেছে মেয়েটাকে। অথচ আজ এই ডাকটায় ভেতরটা কেমন নাড়িয়ে দিচ্ছে। এক বুক অস্বস্তি নিয়ে ফিরে তাকালো তাসরিফ। কাঁধ থেকে বন্ধুর হাত নামাতে নামাতে বলল, নাম ধরে ডাক। কেন? মেজর সাহেব ডাকটা আমার পছন্দ নয়, ভাবি ডাকতো তাই। তাসরিফ কিছু বলতে গিয়েও চুপ হয়ে গেল। কথাগুলো সব এলোমেলো হয়ে গলার কাছে আটকে রইল। নিজের এই আগোছালো অনুভূতির প্রতি চরম বিরক্তি জন্ম নিল মনে। বন্ধুর এমন নাজেহাল অবস্থা দেখে মৃদু হাসল সোহেল। পরক্ষণে আবার মুখের হাসি মিলিয়ে গেল ছেলেটার। মলিন সুরে বলল, মেয়েটার প্রতি এতটা নির্দয় না হলেও পারতি। কতবার বলেছিলাম বিয়েটাকে মেনে নে, ভাবিকে একটা সুযোগ দে। ভাবি অনেক ভালো মনের মানুষ তাসরিফ, তোকে কখনো অভিযোগ করার সুযোগ দিত না, শুনলি না আমার কথা? এখন হারিয়ে পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছিস। এখন খুঁজে কি লাভ? লাভ লসের অঙ্কটা না হয় আমি কষে নেব। আমার বউ নিয়ে তোর এত চিন্তা কেন? চিন্তা করতে হয়, তুই তো মেয়েটাকে পাত্তাও দিস না। দেবর হিসাবে আমার দায়িত্ব মেয়েটার খোঁজ খবর রাখার। কথাটা শেষ করতে না করতেই আচমকায় সোহেলের গলা চেপে ধরল তাসরিফ। ফর্সা মুখটা রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে। এই আকস্মিক রাগের আগমন কোথা থেকে হলো কে জানে, তবে সোহেলের চোখে মায়ের জন্য এত চিন্তা কিছুতেই হজম করতে পারল না তাসরিফ। রাগের বশীভূত হয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ও আমার বউ, আমি মানি বা না মানি, তবুও ও আমার বউ। খবরদার যদি ওর দিকে চোখ তুলে তাকাস তো। চেপে ধরা গলাটা ছাড়াতেই ছটপটিয়ে উঠল সোহেল। সঙ্গে সঙ্গে নীরব দর্শক হয়ে বসে থাকা বাকিরা ছুটে এসে ছাড়িয়ে দিল দুজনকে। শক্ত করে চেপে ধরায় গলায় দাগ বসে গেছে সোহেলের। সেখানে হাত বোলাতে বোলাতে সোহেল দাঁত কিরমির করে বলল, শালা বদ, বউটাকে শুরু থেকে অবহেলা করে এখন জামাইগিরি দেখাতে আসছে। নিজে তো বউটার দিকে কখনো ফিরেও তাকায়নি, জিজ্ঞেস করলে বলতেও পারবি না মেয়েটা দেখতে কেমন। তাহলে এখন এত টান লাগে কেন? কারণ ও আমার বউ, উত্তরেই একটাই। সোহেল দাঁত খিচিয়ে আরও কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে ছুটতে ছুটতে হাজির হলো তাসরিফের ছোট চাচার ছেলে রোহান। কাছাকাছি এসেই দুই হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, ভাবির কোনো খোঁজ পেলে ভাই? রোহানের প্রশ্নের তৎক্ষণাৎ জবাব দিল না তাসরিফ, বরং পাথরের মতো দুই পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে রইল। তাসরিফের পরিবর্তে জবাব দিল সোহেল, পাগলা কুত্তার মতো খুঁজে বেড়াচ্ছি ভাবিকে, কিন্তু কোথাও পেলাম না। বাবা আর চাচুও খুঁজে পায়নি, এখন থানায় গেল মিসিং কেস করতে। কি জানি ভাবিকে আদৌ খুঁজে পাবে কি না। কেউ পথ ভুলে হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ নিজের ইচ্ছায় নিরুদ্দেশ হলে তাকে কি খুঁজে পাওয়া যায়? মলিন মুখে কথাগুলো বলল রোহান। বয়সে মায়ার সমান হওয়ায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল রোহানের সাথে। হঠাৎ করে মেয়েটার হারিয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না সে। ঠিক এমন সময় সাই করে একটা গাঢ় সবুজ রঙের জিপ গাড়ি এসে থামলো তাসরিফের পাশে। জিপটা থেকে সঙ্গে সঙ্গে নেমে এলো একজন আর্মি পোশাকধারী সৈনিক। তাসরিফের সামনে একটা স্যালুট করে সম্মান জানালো। চোখের সামনে ক্যান্টনমেন্টে জিপ গাড়ি দেখে চোয়াল জোড়া ঝুলে গেল সোহেলের। বিস্ময় ভরা কণ্ঠে বলল, তুই ফিরে যাবি তাসরিফ? হুম। কবে? আজ এবং এক্ষুনি। তাহলে ভাবি? সোহেলের কণ্ঠে চরম মাত্রায় অবাকের রেশ। তাসরিফ সঙ্গে সঙ্গে কোনো একটা জবাব দিল না। কয়েক সেকেন্ড চুপ করে কিছু একটা ভাবলো, এরপর জিপে উঠে বসতে বসতে বলল, তাকেও খুঁজে বের করব। আমার অস্বস্তি নাড়া দিয়ে পালিয়ে যাবে সেটা তো আমি হতে দেব না। দূরত্ব যখন ঘুচিয়েছে তখন এর পরাভোগও ওকেই ভোগ করতে হবে। আমার ক্ষমতার হাত সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। কথাটুকু শেষ করে এক টানে জিপের দরজা আটকে দিল তাসরিফ। মুহূর্তেই সাই সাই করে ধুলো উড়িয়ে নজর সীমার বাইরে চলে গেল জিপ গাড়িটা। লোক সমাগমে পরিপূর্ণ স্টেশনের ভিড় ঠেলে মায়াকে নিয়ে ট্রেনে উঠে পড়ল নিকিতা। সঙ্গে অবশ্য রুমিও আছে। ভিড়ের বুক ছিঁড়ে 3 বান্ধবী ট্রেনে উঠলেও মায়ের জন্য টিকিটের ব্যবস্থা করতে ব্যর্থ হলো মেয়েটা। আগে থেকে নিজের আর রুমির জন্য টিকিট কেটেছিল সে। মায়ের আগমন তো হলো হুট করেই, এখন শেষ সময়ে বাড়তি টিকিট ম্যানেজ করা অসম্ভব হয়ে গেছে। পুরো বগি জুড়ে সবগুলো সিট দখল করে নেওয়া মানুষগুলোকে একবার দেখে নিল মায়া। জীবনের মতো এই ট্রেনেও সে অবহেলিত। এই এত বড় বগিতে অসংখ্য মানুষের জায়গা হলেও জায়গা হচ্ছে না কেবল তার। এখানেও সে একটা পরগাছা, বান্ধবীর ঘাড়ের ওপরে বোঝা। ভাবনাটা মাথায় আসতে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মায়ার। হায় রে নিয়তি, জীবনের প্রতিটি পদে ধাক্কা খাওয়ায় কি তবে ওর শেষ পরিণতি? এদিকে চিন্তিত নিকিতার কপালেও পড়েছে কয়েকটা চিন্তার ভাঁজ। লম্বা রাস্তার জার্নি, মেয়েটা তো আর পুরো পথ দাঁড়িয়ে থাকতে পারবে না।
ভাবতে ভাবতে নিকিতার নজর আটকে গেল নিজের সিট থেকে 2 সিট পেছনে। সেখানে মুখোমুখি দুই পাশে 4টে সিট নিয়ে একটা ছেলে বসে আছে। এক পাশে পিঠ ঠেকিয়ে বসে সামনের সিটে পা উঠিয়ে রেখেছে। কানে হেডফোন গুজে চোখ দুটো বন্ধ করে আছে। নিকিতা মায়ের হাতটা ধরে হাঁটা দিল সেই দিকে। ছেলেটার কাছাকাছি গিয়ে মিহি কণ্ঠে ডাকলো, এক্সকিউজ মি। প্রথম ডাকটাই শুনলো যেন ছেলেটা। বন্ধ রাখা চোখের পাতা সঙ্গে সঙ্গে মেলে ধরলো। চোখের সামনে অপরিচিত দুজন মেয়েকে দেখে কপালে কয়েকটা ভাঁজ পড়লো ছেলেটা। ইয়েস। আপনার পাশে আর সামনের দুটো সিটের লোক কোথায়? 4টে সিট আমি একাই বুক করেছি। এনি প্রবলেম? উত্তরটা যেন বেশ পছন্দ হলো নিকিতার। মনে মনে একগাল হেসে মুখটা দুঃখী দুঃখী বানিয়ে বলল, আসলে ভাইয়া আমরা 3 বান্ধবী একসাথে চট্টগ্রাম যাব। 2টো সিট ম্যানেজ করতে পেরেছি, কিন্তু একটা সিট কিছুতেই ম্যানেজ করতে পারিনি। আপনি তো একলা একটা মানুষ, একা কি আর 4টে সিট লাগে? ওকে একটু একটা সিটে বসতে দেবেন? আমি এই এক সিটের ভাড়া আপনাকে দিয়ে দেব। একদমই নিজের বক্তব্য শেষ করলো নিকিতা। এরপর আশা ভরা চোখে চেয়ে রইল উত্তরের আশায়। তবে ছেলেটা সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। ইতস্তত চোখে একবার মায়ের দিকে তাকালো। মেয়েটা কেমন যেন হাঁসফাঁস করছে, যদিও অচেনা কারোর সাথে সিট শেয়ার করা সে পছন্দ করে না। এই জন্য 4টে সিট একা নিয়ে পুরো পথ শান্তিতে পাড়ি দিতে চেয়েছিল। তবুও মায়ের শুকনো মুখটা দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলল। মৃদু হেসে বলল, শিওর, আপনি সামনের সিটে বসতে পারেন। নিকিতা এক গাল হেসে ছেলেটাকে কৃতজ্ঞতা জানালো। নিজের পাশ থেকে টাকা বের করতে ছেলেটা বাধা দিয়ে বলল, টাকা দিতে হবে না, ইটস ওকে। নিকিতাও আর জোরাজুরি করলো না। একবার ভদ্রলোক যখন না করেছে, এই টাকা বাঁচানোর মোক্ষম সুযোগ। সে তড়িঘড়ি করে মায়াকে জানালার পাশে বসিয়ে দিয়ে নিজের জায়গায় চলে গেল। কোনো প্রয়োজন হলে যেন ওকে ডাকে সেটাও বলে গেল। নিকিতা চলে যাওয়ার পর জানালার সাথে মাথা ঠেকিয়ে চুপচাপ বসে রইল মায়া। উদাসীন চোখ দুটো স্থির করলো বাইরের গাছপালাতে। মিনিটের ব্যবধানে ঝকঝকে শব্দে ট্রেনটা ছুটতে লাগলো আপন গন্তব্যে। এলোমেলো বাতাসে লম্বা চুলগুলো উড়তে শুরু করলো অবলীলায়। খানিকক্ষণ সময় কেটে গেল পিনপতন নীরবতায়। সামনে বসা ব্যক্তি আর চোখে বার কয়েক চাইল মায়ার দিকে। বিষয়টা মায়া ধরতে পারল যেন। চোখ জোড়া চলতে থাকা গাছপালা ঘরবাড়ির দিকে রেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? ছেলেটা ভড়কে গেল যেন। তড়িঘড়ি করে হাতে একটা বই তুলে নিল। বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বলল, নাম কি আপনার? মায়া তৎক্ষণাৎ তাকালো সামনে বসা লোকটার দিকে। আচমকা নজর নিজের দিকে পড়ায় খানিকটা অস্বস্তিতে পড়ে গেল ছেলেটা। হয়তো সরাসরি নাম জিজ্ঞেস করা ঠিক হয়নি তার। সে কথা ঘুরিয়ে বলল, মানে আপনার সাথে সিট শেয়ার করলাম, এতটা পথ একসাথে পাড়ি দেব, একটু চেনা পরিচয় তো হওয়ার দরকার। তাছাড়া আমি মায়া। ছেলেটার কথার মাঝে জবাবখানা দিয়ে দিল মায়া। চোখ দুটো আবারও স্থির করছে চলতে থাকা দূর দিগন্তে। এদিকে কথার মাঝে ব্যাঘাত ঘটায় চুপ হয়ে গেল ছেলেটা। খানিকক্ষণ চুপ থেকে বলল, মায়া, নাইস নেম। আমার নাম জিজ্ঞেস করবেন না? মায়া কোনো জবাব দিল না। উদাসীন চোখ জোড়া তার তখনও বাইরেই স্থির। মায়ের দিক থেকে কোনো আগ্রহ না দেখে ছেলেটা আগ বাড়িয়ে বলল, আমি দিহান সওদাগর, নাইস টু মিট ইউ। এবারেও মায়ের দিক থেকে কোনো জবাব এলো না। স্বচ্ছ নজর জোড়া চলতে থাকা প্রকৃতিতেই আটকে রেখে জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। অপরদিকে তাসটিপে জিপ গাড়িটা থেমে আছে রাস্তার মাঝে। গাড়ি থেকে 5-6 হাত দূরে ঝকঝক করে ছুটে চলেছে বিশাল বড় রেলবাহী। তাসটিপের উদ্দেশ্যহীন নজর জোড়া সেই রেলগাড়িতে স্থির। চোখের পলকে লম্বা বগিগুলো খানিকটা দূরে চলে যেতেই আচমকা বুকের ভেতরে মুচড়ে উঠল তাসটিপের। অদৃশ্য কোনো শূন্যতায় হাঁসফাঁস করে উঠল বুক। মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়ল একটাই বাক্য, মায়া, প্লিজ ফিরে এসো। কি আশ্চর্য তাই না? কাছে থাকতে যার মর্ম সে বুঝলো না, অথচ আজ দূরে যাওয়ায় বুকটা বিরহ দহনে জ্বলছে। প্রিয় বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী পর্বের জন্য। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।